Mamata Bandyopadhyay is known for the genocide of Hindu. পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যখন বাড়ির বউটা দেখতে শুনবে কে কম বয়সী শিবাদের নিজে ফোন করে তোমার বাড়ির বোনকে দিয়েও মাঝে মাঝে ফোন করতে কি কাজ রাত 12টার সময় ভালো ভালো বউজি কম বয়সী বউজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে। আপনারা সবাই অবশ্য জানেন যে শাহজাহানের ইতিহাস কীরকম। তো আজকে আমি সন্দেশখালীর ঘটে যাওয়া যে ঘটনাটি এবং যেটার পরে মহিলারা এখনও পর্যন্ত তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, তো এই ঘটনার উপরে আমি একটা পুরো ওভারভিউ দেবো এই ভিডিওতে। এবং 2024 সালে দাঁড়িয়ে আজকে এই ঘাস পাতা তৈরি সরকারের নতুন শাহজাহানের ইতিহাস শোনাবো। তো এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে তাদের ইকোসিস্টেমটা তারা কীভাবে বিল্ড আপ করেছিল এবং তারা কীভাবে কাজ করেছিল। এবং এই ভিডিও শেষে আপনি আশা করি এই সন্দেশখালী ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। শেখ শাহজাহান অবশ্য নতুন করে বলা পারে না যে এর সম্বন্ধে ইনি কে বা কোথায় বা কী করেন, আমরা কম বেশি সবাই জেনে গেছি। শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা, এদের কথা নতুন করে বলা পারে না। শেখ শাহজাহানের উপরে জমি দখল, টাকা দেয়নি এরকম, শ্লীলতাহানি, কাজ করিয়ে টাকা দেননি এরকম অনেকগুলো কেস রয়েছে। তো এখনও পর্যন্ত সে পলাতক এবং তাকে ধরা হয়নি। এবং পশ্চিমবঙ্গ পুলিশ কী করছে সেটা এখনও কিন্তু ক্লিয়ার হয়নি। এবং সে পলাতক হয়ে আছে লিগালিভাবে। সে জানা যাচ্ছে যে তার উকিল তাকে কোর্টে গিয়ে আগাম বেল চাইছে, অর্থাৎ সে পালিয়ে বেড়াবে এবং তার উকিলকে টাকা খাইয়ে গিয়ে উকিল গিয়ে তার আগাম বেল চাইছে। এক্ষেত্রে এতগুলো কেস পড়ে থাকার পরেও সে পলাতক এবং তাকে পুলিশ এখন ধরতে পারছে না এবং গিয়ে তাকে আগাম বেল চাইছে। এবং এই যে তার ইকোসিস্টেম তৈরি করেছে, এই যে উত্তম সর্দার ও শিবু হাজরাকে নিয়ে, এই তিনজনকে নিয়ে তারা এক ইকোসিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমের মধ্যে তারা বিভিন্ন রকম কাজ করে চলেছে। যেমন উত্তম সর্দার ওই অঞ্চলের সভাপতি, যে অপ্রতিদ্বন্দ্বীভাবে জিতে যায় এবং মহিলারা কোণঠাসা করে এবং কেস নেয়, পুলিশ কেস নেয় না এবং ঠিক তারপরেই পুলিশ তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর দল থেকে তাকে জামিনে সাসপেন্ড করা হয় 6 বছরের জন্য, ঠিক তেমনই পুলিশ স্টেপ নিয়ে নেয়। তো পুলিশ হঠাৎ করে একটা স্টেপ নিয়ে নিল, জামিনে সাসপেনশন হলো। অর্থাৎ এখন বলা যায় যখনই সে দলের মধ্যে ছিল তো দলের পর একটা প্রেশার তৈরি হয়েছিল, সেই জন্য পুলিশ হয়তো ধরছিল না। ঠিক জামিনে তাকে সাসপেন্ড করা হলো, ঠিক অমনি 1 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাক্টিভ হয়ে গেল এবং তার কাজ করতে শুরু করে। ঠিক এর যে পরিষদের যে লোক শিবু হাজরা, তার নামে অনেকগুলো কেস রয়েছে। ঠিক একইভাবেই শিবু হাজরা বিরাটভাবে শ্লীলতাহানির উপর কেস আছে, তার নামে ধর্ষণেরও কেস রয়েছে এবং এত সেন্সিটিভ কেস হওয়ার পত্ত্বেও তাকে এখনও ধরা হয়নি এবং তারপরে ধর্ষণের মামলা অনেকগুলো রয়েছে। সবথেকে খারাপ ঘটনা হলো পঞ্চায়েতে শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা দুজনেই অপ্রতিদ্বন্দ্বীভাবে জিতে যায়। মানুষ তাদের এত ভালোবাসে, অপ্রতিদ্বন্দ্বীভাবে জিতে যায়। বুঝতেই পারছেন কি ধরনের ভালোবাসা এবং তারা কোন লেভেলের লোক যারা তারা অপ্রতিদ্বন্দ্বীভাবে জিতে যাচ্ছে। ঠিক এরপর তারা ঠিক 2-3 ধরনের কাজ বেশি করেছিল এই অঞ্চলে। জমি দখল, লিজ নেয় বহুদিন ধরে এবং টাকা চুরি যে কোনো বিষয়ে এবং মেয়েদের শ্লীলতাহানি, এই 4টি কাজই তাদের প্রধান প্রকাশ্যে আসছে। এবং এর মধ্যে আজকের দিনে যে মেয়েগুলো আন্দোলন সংগ্রামে নেমেছে তারা প্রকৃতপক্ষে কোনো সাহসিকতা দেখানোর জন্য বা কোনো রকমের কোনো লিডিং করার জন্য না, তারা তৃণমূলের নেতা এবং তারা নিজস্ব অভিজ্ঞতা দিতে নেমেছে যে, এবং তারা মনে করছে এতদিন তারা ভয়ে বলেনি এবং তাদের আজ দেওয়ালে পিঠ ঠেকেছে। এটা কোনো মোটিভেশন করে দেওয়ার জন্য বা এটা কোনো রকম কোনো কিছু ভালো করে দেখানোর জন্য তারা করছে না, তারা করছে তারা বাঁচতে চায়। এতদিন ধরে কষ্ট সহ্য করে আসছে এবং এই কষ্টগুলি যারা এখনও পর্যন্ত বিচার পায়নি বা কোনো রকম মুখ খুলতে পারছে না। এখানকার মহিলা, বসিরহাটের যে মহিলা প্রতিনিধি তিনি হচ্ছেন নুসরাত জাহান, যিনি একজন মহিলা এবং সবথেকে বড় কথা আমাদের সিএম যিনি হলো মুখ্যমন্ত্রী একজন মহিলা। তার রাজ্যে এত খারাপ ঘটনা ঘটে চলেছে এবং তাদের কোনো নাই। যেখানে একজন মহিলা প্রতিনিধি থাকবে সেখানে নিশ্চয়ই সে তার মহিলার দিকটা অবশ্যই ভালো করে দেখা উচিত এবং সে সেই দিকটা ভালো করে দেখবে যাতে তাদের ওই অঞ্চলের শুধু সেই দিকটা না বলে যে কোনো দিকই তার ভালোভাবে দেখা উচিত। কিন্তু যেহেতু সে মহিলা, সে অবশ্যই একটু বেশি সিকিউরিটি নেওয়াটা উচিত, কারণ সে ফেস করবে সেই ধরনের প্রবলেমটা। কিন্তু এখানে মানুষ, আর্টিস্ট, সিনেমা, খেলোয়াড় এই ধরনের যেখান থেকে আসুক লোককে দেখছে এবং ভোট দিয়ে দিচ্ছে, যার ফল আজকের দিনে এইগুলো। তারা প্রকৃতপক্ষে এই ভ্যালেন্টাইন ডের মধ্যে কিস ডে, হাগ ডে, মাগ ডে, ফাগ ডে করে বেড়াচ্ছে এবং এগুলো নিয়েই তারা ব্যস্ত। এদিকে এতগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে তাদের কোনো ভূক্ষেপই নেই। এই অবস্থাতে দাঁড়িয়ে এই অঞ্চলের অবস্থা, তো এই যে এই ঘটনাটি ঘটতো এটা অ্যাকচুয়ালি সিস্টেমেটিক্যালি সেক্সুয়াল অ্যাসাল্ট বলা যেতে পারে। কারণ তাদের যে নেতাগুলো ছিল, নেতাগুলো তার মধ্যে ঠিক প্রথমে এই মেয়েগুলোকে চুজ করতো যে কোন মেয়েটাকে নিয়ে যাওয়া যাবে, কোন মেয়েটাকে ধরে নিয়ে যাবে, এগুলো চুজ করতো। চুজ করার পরে তাকে সিলেক্ট
করতো, তারপর ঠিক রাত 10টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হতো এবং রাস্তা 10টার দিকে ধরে নিয়ে গিয়ে তাকে ভোর পর্যন্ত রাখতো, এমনকি অনেক লং টাইমও আটকে রাখতো। অর্থাৎ ভাবুন, আপনি আপনার বাড়ির মা বোন এরকম যদি কারোর সঙ্গে ঘটে তাহলে আপনার কেমন লাগবে। অথচ এই মেয়েগুলো দিনের পর দিন ধরে সহ্য করে গেছে এবং এদের পাশে কোনো পুলিশ, কোনো প্রোটেকশন, কোনো কিছুই ছিল না। অর্থাৎ এই অঞ্চলের শাহজাহান সে তার নিজের সাম্রাজ্যে বসেছিল এবং সে তার এলাকাকে ইচ্ছে মতো করে শাসন করছিল। যখনই মানুষ তার প্রাইমারি চাহিদা মিটিয়ে তার নিজের সার্বভৌমত্ব হারিয়ে ফেলে, তখন সাহিত্য শাসনটা চেঞ্জ হয়ে গিয়ে তখন পরিণত হয় স্বৈর শাসনে। অর্থাৎ আপনি ভাবুন, আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে আপনার হিউম্যানিটি কাজ করছে না, অন্যজন আপনার পরে রুল করছে, তখন আপনার কেমন হবে? এখানে ঠিক এই ঘটনাই ঘটছিল। এই যে সমস্ত বাড়ির মহিলা এবং লোকগুলোকে ধরে নিয়ে গিয়ে হবে পার্টি অফিসে নিয়ে গিয়ে রাখা হতো এবং তার বিরুদ্ধে তার পরিবারের লোক যখন কিছু করতো তখন তাদেরকে ভয় দেখানো হতো, তাকে খুন করে দেওয়া হবে, তাকে মেরে দেওয়া হবে, তাকে হত্যা করে দেওয়া হবে, তার ছেলেকে কিডন্যাপ করে দেওয়া হবে। ঠিক এইরকম ঘটনাগুলি ঘটতো এবং এটি ফেস করতো ওই এলাকার লোক এবং এটি সাইকেলভাবে চলতো। অর্থাৎ আজ কাল পরশু একইভাবে এটাকে রানিং হতো। এটা সিস্টেমিক্যালি সেক্সুয়াল অ্যাসাল্ট বলা যেতে পারে। এবং এরপরে যেগুলো হতো, তাদের বাচ্চাগুলোকে ডান হাতে বন্দুক এবং বাম হাতে মদের বোতল দিয়ে দেওয়া হতো। অনেক সময় বলা হতো যাও গিয়ে যাকে তাকে কিল করো, মা বাবাকে খুন করো, বা এই ছেলেগুলিকে নিয়েই তারা জমি দখল করতে যেত এবং জমি দখল করার পরে তারা একসঙ্গে মিলে এইসব জিনিস করে থাকতো। লোক জড়ো করে দখল করে 10টা থেকে 10টা 30 পর্যন্ত বা 10:30টার পর থেকে এইভাবে কাজ চালিয়ে যেত এবং 144 ধারা এই ওপেনটাকে পরে সরকার অ্যাপ্লাই করে। পরে বলতে গেলে এতক্ষণ ধরে যে এতগুলো ঘটনা ঘটছিল, পুলিশ কিন্তু কোনো রকম স্টেপ নেয়নি এবং পুলিশ কী করছিল তার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার মতো কেউ নাই, কারণ পুলিশ অ্যাকচুয়ালি ওই এলাকার নায়ক না। এখানে আমাদের একটা উল্লেখযোগ্য কথা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও WP ওই আন্ডার যে সমস্ত পুলিশ ছিল তারা কোথায় ছিল এবং কেন কী করছিল তার কিন্তু কোনো প্রমাণ নেই। কারণ এখানে একটাই হলো, কারণ ওই অঞ্চলের পলিটিক্যাল লিডাররাই ওই অঞ্চলে ওই থানার অ্যাকচুয়াল হেড ছিল এবং যেখানে কোনো রকম কোনো প্রশাসনিক কাজ ঠিকভাবে চলতো না এবং আইন কোনো রকমভাবে কাজ করতো না। পুলিশকে কোনো কেস দেওয়া হলে ওখানকার কেসটিকে তারা প্রথমে পলিটিক্যাল লিডার দ্বারা চালিত করতো এবং যাতে কোনো কেস না লেখা হয় এবং তাকে ধরা না হয়, যাতে মিটমাট করে নেওয়া হয় সেদিকে রাখতো। এবং ওই মহিলাগুলি দিনের পর দিন অত্যাচারিত হওয়ার পরে যখন রাস্তায় নামে তখন পুলিশ 144 ধারা নামিয়ে দেয়। ওখানে পুলিশ বলে যে আমরা গ্রামবাসীকে সুরক্ষার জন্য সব রকম করবো, কেউ কিছু করলে চাপকে ছাল তুলে দেবো, এরকম ব্যবস্থা। এবং 144 ধারা একটি ওয়েপন হিসেবে ইউজ করে, যাতে এই 144 ধারা ওয়েপনটা ইউজ করে ওই অঞ্চলকে ঠান্ডা করা যায়। এমনিতেই ঘাস পাতা সরকারের একটা নিয়ম আছে যে আপনি ঠিক যেমনই কত জায়গায় সংগঠন বা বিক্ষোভ বা কোনো কিছু জনই গড়ে উঠবে তখনই তাকে কুল ডাউনের লাগে এমন একটা সিস্টেম প্রচারিত করে দেবে বা অন্যদিকে একটা এমন ঘটনা ঘটিয়ে দেবে যাতে মানুষের মনটা অন্যদিকে চলে যায়, যার ফলে ওই অঞ্চলে ঠান্ডা হয়ে যায়। এবং এই 144 ধারা এটাকে কুলিং পিরিয়ড বলতে বলা যায়, যাতে 144 ধারা পালন করলে ওই বিক্ষোভটি থেমে যায়, ওই আন্দোলনটি থেমে যায় এবং লোক আস্তে আস্তে হয়। এবং ঠিক একই ঘটনা হবে যে সমস্ত নেতাগুলি এই সমস্ত ইলবম তাদেরকে পার্টি থেকে দেওয়া হয়, সাসপেন্ড করে দেওয়া হয়, যাতে ওই লোকগুলোকে কেসের আওতায় আনা হয়। এবং যেমনই কেসের আওতায় আনা হয় ঠিক তেমনই কিন্তু ওই তার লোকগুলোকে আগে সাসপেন্ড করে দেওয়া হয়। এখানে আগেই বলা দরকার ছিল যেটা, যে এই জায়গাটি একটি এমন জায়গা যেখানে শাহজাহানকে ধরতে ইডি গিয়েছিল এবং ইডিকে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং গাড়িতে ভাঙচুর করে এবং সেই লোকগুলো আজও দেখা যায়নি। ওয়েস্টবেঙ্গল পুলিশ কেন সেই জায়গাটাকে এখনও ক্লিয়ার করতে পারেনি যে ইডির গায়ে হাত তুলবে? ইডি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ফিউচার নিয়ে নষ্ট করতে আসেনি, ইডি এসছে করাপশনকে রুখতে এবং সেই এলাকাকে দেখতে কী অবস্থায় চলছে এবং কেন আসছে বা কেস নিয়ে তার এক কথার থেকে তার নিজের কাজ নিয়ে এসছে এবং সেক্ষেত্রে ইডিকে মেরে দিচ্ছে এবং ইডিকে মারার যে লোকগুলো সেই লোকগুলো পলাতক, কাজে ধরা পড়ে না, সেই লোকগুলো কোথায় যাচ্ছে এর পরিচয় WP দিতে পারেনি এখনও। এবং আদালতের ইডি এখনও পর্যন্ত আবার নির্দেশ দিয়েছে যে তাকে সরাসরি দেখা করতে হবে, নাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উত্তম সর্দার সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য এবং ঠিক তারপরে হলো। তারপরে 144 ধারা কন্ট্রোল, যেটাকে আপনি আগেই শুনলেন, যেটাকে বললাম আমি কীভাবে কন্ট্রোল করেছে। এবং পুলিশ অ্যাক্টিভ কেন হঠাৎ করে? ঠিক এই প্রশ্নটাই আজকে যখন এই মহিলারা বিক্ষোভ দেখালো ঠিক তখনই কিন্তু এই ঘটনাটিতে পুলিশ অ্যাক্টিভ হয়ে উঠলো হঠাৎ করে। এতদিন ধরে যে কষ্ট করে আসছে সেদিন পুলিশ কোথায় ছিল এবং কী করছে, এর উত্তর পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এখনও দিতে পারেনি। এবং এত শত ঘটে যাওয়ার পর যখন এই ঘটনাটি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যায় ঠিক তখনই ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রী ওই মন্ত্রী সেই মন্ত্রী হবে এভাবে করতে 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 আমাদের মহিলা কমিশন এর লীনা গঙ্গোপাধ্যায় এর কাছে যখন পাঠানো হলো তখন ইনি আসেন, এলাকা ঘুরে দেখেন এদার ওদার, এবং তিনিও একটি তথ্য প্রকাশ করে যেখানে বলা হয় না এখানে শ্লীলতাহানির কোনো কেস আসেনি, এখানে কেবলই মাত্র
ওই সমস্ত লোকগুলো বা মহিলাগুলোকে জোর করে বাড়ির কাজ করানো হয়েছে, কোনো রকম কিছু হয়নি, এরকম রং ইনফরমেশন উঠে আসে। যিনি মহিলা কমিশনের হেড এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো সুখ, অর্থাৎ সিএমের খুব ভালো সুখ বা রিলেশন আছে, বা যে কোনো কথাতেই প্রম্পট রিপ্লাই করে। সেক্ষেত্রে মহিলা কমিশনের এত বড় একটি নেত্রী হয়ে যে জায়গাটা ঠিকভাবে আজ পর্যন্ত তৈরি করতে পারেনি এবং এতদিন ধরে কিছু করতে পারেনি। বসিরহাটের প্রতিনিধি নুসরাত জাহান, তিনি তো মুখ খুলতে চাইছেন না এবং শেষ পর্যন্ত মুখ খুললেন, সেটাও একদম ক্লিয়ার না। তিনি কী চাইছেন, তিনি বলছেন আমরা প্রশাসনকে সাহায্য করুন আপনারা, যাতে এটা কুল ডাউন হয় এবং যেন শান্ত হয়। এক কথায় এতদিন কোথায় ছিল তার নেত্রী, এতদিন কেন দেখা করেনি, এসবের প্রশ্ন জানা হয়নি। তবে আস্তে আস্তে আমরা চাই এই এলাকার মানুষ শান্ত হোক এবং এই এলাকার সঠিক বিচার পাক। আমাদের এটাই অনুরোধ। এই ভিডিওতে আজকের পর্বটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের যদি এই পর্বটি ভালো লাগে থাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পেটিএম ব্যাংক বন্ধ হতে চলেছে, এই নিয়ে আমি একটি ছোট্ট করে ভিডিও বানিয়েছি, তো এইখানে ভিডিওটি ক্লিক করে দেখতে পারবেন। আজকের জন্য আসি, আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।